প্রিয় দর্শক শ্রোতা, আজ 11 জুলাই বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অফ দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এইচবি রিতা। আজ আমাদের সাথে আছেন আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম জন্ম টাঙ্গাইলের নাগরপুরে। 1973 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ করেন। স্বাধীনতা উত্তরকালে কাশবন নামে একটি অগ্রসর সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 11টি। আমিনুল ইসলামের প্রকাশিত প্রথম সমাদৃত গবেষণা গ্রন্থ মরমী কবি আজহার বয়তির জীবন ও গান। ইরাক যুদ্ধের সময় বের হয় আগ্রাসন রুখে দাঁড়াও, মার্কিন পণ্য বর্জন করো, কাশবন প্রকাশন নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান পরিচালনা করেন। প্রিয় দর্শক, প্রথম আলো সাপ্তাহিক টক শো আজকের এই আয়োজন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এইচবি রিতা। আমাদের সাথে আমিনুল ইসলাম। আজ আমরা খুবই আনন্দ এবং গর্ব বোধ করছি যে আমাদের সাথে তিনি আজকে আছেন। আমিনুল ইসলাম বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি কবি জসিম উদ্দিন একাডেমি ধারণী সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক, চলচ্চিত্র ফিল্ম সোসাইটির ফাউন্ডার, ভাইস প্রেসিডেন্ট। তিনি নজরুল একাডেমি, আলহেরা একাডেমি, কুদরত হোসনে আরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মুজাম্মেল হক স্মৃতি পুরস্কার লাভ করেন। প্রিয় দর্শক, প্রথম আলো ইউএস ফেসবুক লাইভে দেখা যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com। আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন পুরানো অনুষ্ঠানে ধারণ করা অনেক মূল্যবান তথ্যচিত্র। আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনিও সঙ্গে আসুন। ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে আজকে। আহ, আমিনুল ইসলাম, আপনাকে স্বাগত। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি রিতা। আর আরো ভালো আছি যে প্রথম আলোর একটা জনপ্রিয় পত্রিকা বাংলার নিউ ইয়র্কের তার একটা অনলাইনে সংযুক্ত হতে পেরে আমার আরো ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। আমাদেরও খুব ভালো লাগছে আজকে যে আপনি আমাদের সাথে আছেন। আর বেনজির শিকদারকে আমরা প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ বেনজির আমাদেরকে আপনার সাথে সংযুক্ত করে দিয়েছে। তো আম, আশা করি আপনার ভালো লাগবে আমাদের আজকের আয়োজনটি। আমরা আপনার কথা শুনবো, শুধু আপনার কাছে আমাদের তেমন কিছু প্রশ্ন নেই। আমরা শুধু আপনার কথা শুনবো, আপনার অভিজ্ঞতা শুনবো। তো আমরা জেনেছি যে আপনার যে কাশবন প্রকাশনটা রয়েছে, এবং আমি আগেও বেনজিরের কাছে এটা সম্পর্কে জেনেছি কিছু। তো আজকে আপনার কাছে এই কাশবন প্রকাশনের আম, সম্পর্কে কিছু জানতে চাই। প্রকাশনা প্রতিষ্ঠান পরিচালনার পিছনে আপনার আসলে কিরকম চ্যালেঞ্জ ছিল, কিংবা প্রতিষ্ঠানটি আসলে আপনার কাছে কি, কিংবা কিরকম অভিজ্ঞতা আপনার? ধন্যবাদ রিতা। তো আমি আসলে প্রথমেই এই কাশবন নিয়ে শুরু করার আগে আমি আমার এক প্রিয় কবি নীলবেন্দু গুণের এক কবিতার আহ ছোট দুটো পংক্তি আমি আপনাকে শোনাচ্ছি। তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। এটা কবি নির্মলেন্দু গুণের আহ কাশ ফুলের কাব্য গ্রন্থ থেকে নেয়া। এবং নির্মলেন্দু গুণের গ্রামের বাড়ি নেত্রকোনার কাশবন গ্রামে। কাশবন, আমি টাঙ্গাইলের, আপনি পরিচয়ে বলেছেন, আমি টাঙ্গাইলের ছেলে। এবং আমার টাঙ্গাইল মানে দক্ষিণ টাঙ্গাইল, যেখানে একদিকে যমুনা, আরেকদিকে ধলেশ্বরী, আরেকদিকে কালীগঙ্গা, ইছামতি নদী, এবং এর মাঝে একটা ছোট্ট দ্বীপ নাগরপুর। তো সেখানে নদীর পাড় দিয়ে প্রচুর কাশবন, নদীর চরে প্রচুর কাশবন, একটা লতা গুল্ম জাতীয় আহ কাশবন। যে কাশবনটার পূর্ণ শোভাটা পাওয়া যায় শরৎকালে। সেই তৃণজাতীয়, সেই লতা জাতীয় সেই কাশবন শোভাবর্ধন করে শরতে, সাদা পালকে ছেয়ে ফেলে। দুধ সাদা কাশবন থেকে আমি আমার গ্রাম থেকে শহরে কাশবন প্রকাশনের
জন্ম, এবং ওখান থেকে এখন আমি নিউ ইয়র্কে প্রথম আলোর পাঠকদের সামনে। তো কাশবন প্রকাশন আসলে সরাসরি প্রকাশনে যাওয়ার আগে আমাদের কিছু অন্য একটা ইয়ে ছিল। কাশবন পত্রিকা ছিল, সাহিত্য পত্রিকা। ওই সাহিত্য পত্রিকা করতে করতে তার জের ধরেই কাশবন প্রকাশনটা হয় 1984 সালে। 1984 সালে এটা মূলত আহ, আমাদের প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেনের প্রেরণা, উৎসাহ। তিনি আমাকে That's not going to be taught অত্যন্ত in স্নেহ seminars. করতেন। তো সেলিনা আপার স্নেহ এবং উৎসাহে আমি কাশবন প্রকাশনটা শুরু করি, এবং এখানে প্রথম বই প্রকাশিত যেটা হয় সেটা হচ্ছে খোল করতাল, সেটাও সেলিনা আপার বই। পরবর্তীতে আমাদের প্রকাশনা থেকে 500রও বেশি বই ছাপা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, 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 আচ্ছা, শুনতে পাচ্ছি। 500-তেরও অধিক বই ছাপা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বই যদি আমি বলি, তাহলে বিখ্যাত তাত্ত্বিক, রাজনীতিবিদ, লেখক, প্রাবন্ধিক বদরুদ্দিন ওমর, চিন্তাবিদ, তার লেখা বই, আমাদের সময়কার জীবন নির্বাচিত বক্তৃতা, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি বই, জনগণের সংগ্রামের পথ, এসব মূল্যবান বইগুলো কার্বন থেকে প্রকাশিত হয়েছে। আমরা প্রফেসর মমতাজউদ্দিন আহমেদের বই ছেপেছি। প্রফেসর মমতাজউদ্দিন অধ্যাপক, নাট্যকার, তিনি প্রয়াত হয়েছেন। তার হৃদয় ছেয়ে আছে, কতিপয় যুবক রমণীর একক সংলাপ ইত্যাদি বই আমরা করেছি। আমরা করেছি আবুল কাশেম ফজলুল হক সাহেবের, আমার শ্রদ্ধেয় অধ্যাপক, 21শে ফেব্রুয়ারি আন্দোলন এবং অন্যান্য বেশ কয়েকটি বই। ডক্টর এস এম লুৎফর রহমান এর বই আমরা ছেপেছি, ডক্টর আবুল হাসান চৌধুরী এদের বই সহ আমাদের প্রকাশনার বা আকার দাঁড়িয়েছে 500-র উপরে। তো আমরা এই প্রকাশনার বিষয়টা নিয়ে গত 23 বছর যাবত আমরা বাংলা একাডেমি বইমেলাতে, 21-এর বইমেলা, সে মেলায় কাশবনের একটা উপস্থিতি থাকে, আমরা থাকি ওখানে। তো এ এবারই আমরা প্রথম এই নিউ ইয়র্ক বাংলা বইমেলাতে যোগ দিলাম। এই আমরা জানবো সেটা নিয়ে। আপনার কাছে অনেক কিছু আজকে জানার আছে। তো আমি আরেকটু জানতে চাচ্ছি যে ওই যে আপনার, আমরা জেনেছি যে 1973-তে, 1973 সালে আপনি বাংলা বিভাগে বাংলা সাহিত্য এবং জি, জি, জি। তো এটা মানে এতদিন আগে তখন আমাদের জন্ম হয়নি, এবং ওই সময়টাতে আপনি এমএ করেছেন বাংলা সাহিত্যে। নিশ্চয়ই আপনি আমাদের জন্য একটা রোল মডেল হতে পারেন। আপনার একটা সাহিত্যিক কোনো ধারণা কিংবা একটা বিচার বুদ্ধি চিন্তাধারা আমাদের জন্য অনেক কিছু। তো আমি সেটা নিয়ে একটু জানতে চাইবো। আমাদের দর্শকরা অপেক্ষায় আছেন যে আপনার সাহিত্যের যে যাত্রাটা, আপনি শুধু একজন প্রকাশকই নন কিংবা আপনি একজন বাংলা একাডেমির সদস্যই নন। আপনার অসংখ্য বই আমরা জেনেছি, যদিও পড়া হয়নি সবকিছু। জি। আজকে আপনাকে জেনেছি, বইগুলো সম্পর্কে আমরা জানবো ধীরে ধীরে। তো আপনার সাহিত্যিক যাত্রাটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, এটা আমাদের জন্য অনুপ্রাণিত কিছু একটা হতে পারে। এবং আরেকটু এটার সাথে জানতে চাইবো যে আপনি যে কাশবন পত্রিকায় প্রকাশনা করেছিলেন, জি। আসলে এটার পিছনে কোনো প্রেরণা কিংবা কোনো, কেন করেছিলেন? অনেক ধন্যবাদ রিতা, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমি তো 72-73 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষানবিশি করেছি। তো আপনি শুনে খুশি হবেন এবং দু চারজনকে আপনি চিনতে পারেন যারা আমার বন্ধু সে সময়ের। তার মধ্যে অনেকেই প্রয়াত হয়েছেন, যেমন মোহাম্মদ জাহাঙ্গীর, মিডিয়া ব্যক্তিত্ব, উনি ছিলেন আমাদের সঙ্গে। আলী ইমাম, বিখ্যাত শিশু সাহিত্যিক, আমার বন্ধু, আমাদের সহপাঠী। আমাদের সঙ্গে ছিলেন কবি শামীম আজাদ। শামীম আজাদের ব্যাপারটা বোধহয় আপনারা জানেন। হ্যাঁ, তো হ্যাঁ। কবি, বিশিষ্ট কবি, লেখক, আবৃত্তিকার। তো এছাড়াও আরো ছিলেন নজরুল গীতির শিল্পী শবনম মুস্তারি, ও আমাদের সহপাঠী ছিল।
আমাদের প্রিয় কবি আসাদ চৌধুরী সাহেবের সহধর্মিণী শাহানা চৌধুরী, ও আমাদের বন্ধু। এবং আমাদের একজন শিক্ষক ছিলেন আহমদ কবির সাহেবের সহধর্মিণী নীলু, সেও আমাদের বাংলা বিভাগের একই সঙ্গে আমরা ছিলাম। তা মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের খুব আনন্দে ছিলাম এবং আমাদের ব্যাচটা খুবই সমৃদ্ধ ছিল। তারপরে আরো আপনি শুনে আনন্দিত হবেন এবং আমরা গর্ববোধ করি যে আমাদের সময়কালের আক্তার কামাল এবং সিদ্দিকা মাহমুদা, ওরা দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে চাকরি করছে এখনো। তো এই আর ওখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যেয়ে একটা মানে পরিচিতি গড়ে উঠে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের সঙ্গে। ডক্টর আহমদ শরীফ স্যার আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তো আর এই পত্রিকাটা আপনি যেটা বলছেন, কাশবন পত্রিকাটা অ্যাকচুয়ালি বেরোলো আমার একেবারে সরাসরি আমি আমার শ্রদ্ধেয় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যারের প্রেরণা। তিনি আমাকে উৎসাহিত করতেন, আমি টুকটাক লেখালেখি করতাম। তিনি বলতেন একটা পত্রিকা বের করো, সাহিত্য পত্রিকা। সাহিত্য পত্রিকার খুব আকাল ছিল, সাহিত্য পত্রিকা খুব বাংলাদেশে দীর্ঘস্থায়ী হয় না নানান দিক থেকে, কারণ সরকারি দিক থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায় না, নিজেদের উদ্যোগে করতে হয়। কিছুদিন চালানোর পরে ক্লান্ত হয়ে পড়ে সবাই, পরে বন্ধ হয়ে যায়। এক সময় কণ্ঠস্বর একটা পত্রিকা ছিল, অনেক মানে ইয়ে ছিল, জনপ্রিয় ছিল, কিন্তু পরে সেই সবগুলো বন্ধ হয়ে গেছে। আমার কাশবন পত্রিকার বয়স খুব দীর্ঘ সময় ছিল না, 73 থেকে 77 পর্যন্ত মোটামুটি নিয়মিত বেরিয়েছিল। তো এটার পিছনে এই আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বাংলা বিভাগের অধ্যাপক, তিনি আমাকে প্রেরণা দিয়েছেন পত্রিকায় কিভাবে বের করতে হয়, কিভাবে সম্পাদনা করতে হয়, কিভাবে এটা ওই মুদ্রণের গেট আপ মেকআপ থেকে শুরু করে সমস্ত বিষয়ের ধারণাটা জন্য আমি আমার স্যারের কাছে ঋণী। তো আপনি স্যার বললেন এখন যে জি, 73 থেকে 77 মোটামুটি ওই সময় গেলে পত্রিকাটা, সাহিত্য পত্রিকাটা চলছিল, রাইট? তো প্রায় 4-5 বছর আপনি ওই সময়টাতে সাহিত্য পত্রিকাটা চালিয়েছেন। এবং আপনার কাছে তাহলে আরেকটু কৌতূহল যাচ্ছে জানার জন্য যে আমরা তো স্বাধীনতার পরে জন্ম, এবং আমরা যখন আজকের লেখকরা লেখালেখি করতে যায়, এবং অনেক সময় আমরা শুনতে পাই যে আম, একটা সময় যখন সাহিত্য আহ, বিভাগ ছিল, সাহিত্য পত্রিকা ছিল, এবং লেখকরা যখন শিল্প সাহিত্যের দিকে এগিয়ে আসছিলেন, সাহিত্য চর্চা করতেন, তখন তারা নাকি আম, ওই সাহিত্য বিভাগ বা সম্পাদককে সেটাও জানতেন না তারা। এবং ওই সময় তারা দেখা যেত যে চিঠির মাধ্যমে লেখে মেইল বক্সে তারা, এনভেলপে তারা মেইল মেইল করে পাঠাতেন সম্পাদকের তাই। কাছে যে আমি একটা কবিতা লিখেছি, আমার কবিতাটা যদি আপনার পছন্দ হয়। এবং তারা জানতেনও না যেটা সম্পাদককে। এবং সেইটা মাসের পর মাস তারা অপেক্ষা করতেন যে কবে ছাপা হবে, ডাক তাই। হচ্ছে কবে যোগাযোগ আসবে। এবং যখন তারা 4 মাস 5 মাস কখনো 1 বছর পরেও ছাপা হতো, তাদের যে খুশি আনন্দটা সেটা মানে বর্ণনা করার মতো না। এরকম গল্প আমরা আমাদের গুণীজনদের কাছ থেকে, আমাদের প্রবীণদের কাছ থেকে আমরা শুনে থাকি। তো আপনি যদি একটু আপনার সেই অভিজ্ঞতাটা বলতেন যে ওই সময় ছাপানোর, আসলে এই যে এখন আমরা আজকে যে আমরা পত্রিকা সাহিত্য সম্পাদনা করি, আমি নিজেও করি, আমি নিজেও প্রথম আলো উত্তর আমেরিকার সাহিত্য সম্পাদক, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনাদের সময়টাতে যেই আপনাদের যে গুণমানটা, বাছাইটা যাচাইটা ছিল, আমরা সেখানে একেবারেই ক্ষুদ্র। তো আপনার কাছে এটা নিয়ে একটু জানতে চাই। আচ্ছা রীতা, একটা সুন্দর প্রশ্ন করেছেন, কারণ এই সমস্যাটা বা লেখা দিয়ে অপেক্ষা করা, এটা আমরাও তার আগে আমরা যখন লিখতাম পত্রিকাতে তখন অপেক্ষা করতাম, ছাপা হলে সেটা বুকে জড়িয়ে দিয়ে ধরতাম, দেখতাম, একটু পড়তাম, আবার এই ধরনের একটা অনুভূতি আমাদের ছিল। কিন্তু সত্যি বলতে কি, আমার সাহিত্য পত্রিকাটা তো একটু অগ্রসর সাহিত্য পত্রিকা, প্রোগ্রেসিভ লেখক লিখতেন সিরাজুল ইসলাম চৌধুরী, ডক্টর আহমদ শরীফ, ডক্টর এস এম লুৎফর রহমান, ডক্টর আবুল হাসান চৌধুরী। তো এইসব কিছু নির্বাচিত লেখকদের লেখা নিয়ে করেছেন, তার মধ্যে কবিতাও ছিল। যেমন কবি অসীম শাহ প্রয়াত হলেন, আহ আমার অত্যন্ত শ্রদ্ধেয়। তো তার কবিতা ছাপা হয়েছে। রবীন্দ্র গোপ একজন কবি ছিলেন, এই ধরনের অনেকের কবিতাই ছাপা হয়েছে। তারা পরবর্তীতে ডক্টর আবুল হাসান চৌধুরীর কবিতা ছাপা হয়েছে, কিন্তু পরবর্তীতে এরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত কবি।
তো আমার ঠিক সেই ধরনের সমস্যা হয়নি, কিন্তু আপনি যেটা বলছেন সেটা হয়, সেটা হলো যে অপেক্ষার পালা একবার যদি শেষ হয়ে যায় তারপরে আবার পিছন তাকাতে হয় না কিন্তু। এবং সেটা হচ্ছে যে লেখার মধ্যে সেই গুণটা, সেই শক্তিটা নিহিত থাকে, ফিরিয়ে রাখা যায়। সওগাত সম্পাদকের নাসিরুদ্দিন সাহেবের এক স্মৃতিচারণে দেখলাম যে কবি নজরুল ইসলাম প্রচুর লেখা দিতেন, কিন্তু ওরা একটু দেখেই সেটা ঝুড়িতে ফেলে দিতেন। তো এইসব করতে 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 একবার নজরুল তাদের অফিসে গেলেন। অফিসে যে আড্ডা, ও মনে হয় এত হাসি, নজরুল তো প্রচুর হাসতে পারতেন, বিল্ডিং এর ছাদ উড়ে যায়। তো তারপরে তার লেখা ছাপা শুরু হলো, এবং এই যে শুরু হলো, এখনো আমাদের কাছে নজরুল, মানে কি বলবো এটা, কোনো আর বিকল্প বা অন্য এর পাশে আর কারোকে দাঁড় করানো যায় না। তো সুতরাং যেটা প্রতিভা এমন একটা জিনিস, যেটা হচ্ছে যে সত্যিকারে লেখার মধ্যেই লেখা কি যাবে, কতদূর যাবে, এটা ধৈর্য হারা। আমি শুধু লেখকদের জন্য বলবো যে হতে পারে একটা সংখ্যায় ছাপা হলো না, কিন্তু তাতে হাল ছেড়ে দেয়া, হতাশ হওয়ার একেবারেই কোনো কারণ নাই। হুম। তো সেটা আমার মনে হয় যে এক পর্যায়ে এগুলো দেখা যাবে যে সব পত্রিকাই ইয়ে করছে। হঠাৎ করে যে একটা লেখা, সব লেখাই যে ইয়ে হয় তাও ঠিক নেই। আমাদের হিলাল হাফিজ সাহেবের যে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, এই ধরনের কিছু। আমাদের কবি নুরুল হুদা সাহেবের সম্প্রতি আমি এখানে এসে দেখলাম একটা কথা, যতদূর বাংলাদেশ ততদূর, না যতদূর বাংলা ভাষা ততদূর আমাদের এই বাংলাদেশ। এই কথাটা সবার কণ্ঠে কণ্ঠে ইয়ে হচ্ছে। তো অনেক লেখাই আছে এদের, কিন্তু হঠাৎ করে দুই একটা লেখা যায় যে যে লেখার জন্য তারা পরিচিতি লাভ করে। তো আমি সবাইকে বলবো যারা নতুন লেখক তাদেরকে সাধনা অব্যাহত রাখার জন্য, এবং অবশ্যই তারা লক্ষ্যে পৌঁছতে পারবে একদিন। পত্রিকার পিছনে এরা ঘুরছে, পত্রিকাওয়ালারা এরা পিছনে 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 ঘুরছে। একদম, একদম আমাদেরকে পত্রিকার পিছনে দৌড়তে হবে না। আমরা যদি আমাদের সাধনা চর্চা অব্যাহত রাখি, পত্রিকা ডেফিনেটলি আমাদেরকে খুঁজে বের রাইট। করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেকটা সময় দিচ্ছেন আমাদেরকে, কিন্তু আজকে আপনাকে ছাড়ছি না। আমাদের আরো শোনার আছে, জানার আছে আপনার কাছে। তো আমি আম, আপনার কাছে আপনার যে প্রথম প্রকাশিত যে বইটা, আপনি গবেষণা গ্রন্থ যেটা আপনার, জি জি মরমী কবি আজহার বয়াতির জীবন ও গান নিয়ে যেটা আপনি জি। করেছিলেন, এটা সম্পর্কে একটু আপনার অভিজ্ঞতা কিংবা বইটি প্রকাশের লেখার পিছনের গল্পটা একটু যদি বলতেন আমাদের। আচার্যবাদীর জীবন ও গান, এই বইটা, এই বইটা 2011 সালে প্রথম প্রকাশিত হয়। এটা আমার একটা গবেষণা গ্রন্থ, এবং এই বইটা লিখতে আমি উৎসাহিত বোধ করি। হঠাৎ করে আমি তখন গ্রামে একটা কলেজে পড়ালেখা করি, মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি। আমার কণ্ঠে আসলো, চারিদিকে চারটি চালা দেখতে যেন কার বলা, দূরের থেকে দেখা যায়। ওরে যেমনি বাবি বাবু তেমনি পুকুর, আর নাইকা আইটা পরগনায়। তা আমার কাছে খুব কাছের কাছের মনে হলো যে এই শব্দটা কোথা থেকে আসলো, এটা কোন কথা বলছে। আমাদের নাগরপুরে একটা বিশাল আহ, ইয়া ইয়া সরোবর আছে, প্রাচীন, অনেক বড়, সেই তার উপরে প্রায় 52 ছত্রের এই লেখাটা। তো আমি তখনকার মতো খুব বেশি না, 7-8 লাইন আমি সংগ্রহ করতে পারলাম, কিন্তু পুরো 52 ছত্র পেতে আমার প্রায় 3 বছর সময় লেগেছে। আমি সংগ্রহ করি, এটা একটা সামাজিক ইতিহাস। হ্যাঁ। উনি যদিও আধ্যাত্মিক বা মরমী সাধক ছিলেন, কিন্তু কিছু সামাজিক ব্যাপার তার লেখাতে এসছে। তার মধ্যে এই জিনিসটা, এই নাগরপুরের যে জমিদার বাড়িদের নিয়ে একটা পরিপূর্ণ একটা চিত্র আছে, এই বইয়ের মধ্যে আছে। এটা দীর্ঘ অনেক, আমি সেটা পড়তে যাচ্ছি না, শুধু সংক্ষেপে আমি বলছি। সেটা হচ্ছে যে তারপরে একটু আমার এই আমাদের আগ্রহ। শোনাতে পারেন? আপনার জন্য আজকে কোনো টাইম টেবিল নেই। তাই? আচ্ছা, তো ইয়েটা হচ্ছে যে এটা আমার আগে থেকেই আজহার বয়াতের কিছু গানের সাথে আমি পরিচিত ছিলাম। তো যখন এইটা আমি একটু সন্ধান পেলাম এবং উদ্ধার করলাম, আমার মনে হলো যে তার মরমী গানগুলো আমার সংগ্রহ করা দরকার। ইতিমধ্যে এই সাধকের প্রতি নজর পড়লো বিখ্যাত নাট্যকার, নাট্যজন সেলিম আল দিনের। সেলিম আল দিন এখানে ইয়ে করলেন, আজহার বয়াতির একটা মেলা হয়, সেই মেলাতে যোগ দিলেন, তার কীর্তন খোলা নাটকটা রচনা করলেন এই আজহার বয়াতির মানে মেলাকে কেন্দ্র করে।
তো তাতে আমি আরো উৎসাহিত হলাম যে উনি কীর্তনখোলা নাটক করেছেন, আমি তার জীবন ও গান, তার পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আমি একটু চেষ্টা করি যে কিছু করতে পারি কিনা। তো আপনি যদি বলেন, আমি তার যে এই সমাজ চিত্র যে ফুটে উঠেছে টাঙ্গাইলের, সেইটা একটু পড়ে শোনাই আনছি। অবশ্যই অবশ্যই, আমরা অপেক্ষায় আছি। আটিয়া পরগনায় বাড়ি, নাগরপুরের শাস্ত্রজারি, জমিদারি মহাতারিফ তার, আছে হাসপাতাল ডাক্তার বাড়ি, রোগী আসে সারি সারি, আসান পেয়ে চলে যায়, উড়ে যাবার কালে দোয়া করে কালাচান স্বর্গ যেন পায়। কি বলবো বাবুদের বাড়ির কথা, চমৎকারী দালান কোঠা, চৌদিকে তার প্রাচীর ঘেরা রয়, যেমন রং বেরং বনের পরি, ওই রকম বাবুদের বাড়ি, দেখতে ভালো চমৎকার, কত ফুলের সাজ বিছানা আছে, বাবুদের বৈঠকখানা ঘর, আছে রাজহংস রামছাগল, ময়ূর রূপে হই পাগল, নিত্যদিনে নাচিয়া বেড়াই, আছে টিয়া তোতা ময়না পাখি, মধুর সুরে কথা কয়, ওরে কোকিল ডাকে কুহু সুরে, ডাক শুই না তাপিত প্রাণ জোড়ায়। সন 1341 সনে বাবুর উদয় হইল মনে, পুষ্করণী কাটবে মন মতন, আছে ভবানীবাবু কন্ট্রাক্টর, দেশ বিদেশে নাম তার, লোক সমাজে বিখ্যাত, ওরে বিধাতা গইরাছেন তারে, যেমন ভীমের ভাই অর্জুনের মতন। কি বলবো পুকুরের ঠাট, চারদিকে 12টা ঘাট, সদরঘাট তার বংশী বটতলায়, আছে চারদিকে 4টি চালা, দেখতে যেন কারবালা, দূরের থেকে দেখা যায়, যেমনি বাবু তেমনি পুকুর, আর নায়িকা আইটা পরগনায়। কি বলবো বাবুদের সুখ্যাতি, গুরু ভজন নিরবধি, স্বাদের দিন তার ফুরিয়ে যায়, আছে মেঘনা রান্ধনী পাড়া, চারাবাগার কাকদোপাড়া, দুয়াজানি চর পাড়া, সেঞ্চিকাটা বারাপুষা, ওই দিঘির যোগাইলা তারাই, আছে তালুকনগর গ্রাম মাঝে, মূর্খমতি আজহার বয়তি, 10-এর পায়ে ছালাম জানাই, শায়ের করতে ভুল হইলে অপরাধ ক্ষমা আমি চাই। এটা একটা সমাজ চিত্র তার। এছাড়া অধিকাংশ গান যেটা করেছেন, গান যেগুলো করেছেন সেগুলো মরমী মরমী গান, সেগুলো। চমৎকার। আপনি যতটুকু পড়লেন, খুবটা তো অত দ্রুত ধরতে পারিনি, কিন্তু যতটুকু দেখলাম যে উনি গরু ছাগল হাঁস মুরগি যেই প্রকৃতি এবং আমাদের যে পশু পাখি চারদিকের অনেক জি কিছু জি। এখানে রূপক এবং চিত্র তুলে ধরেছেন উনি ওগুলোর মাধ্যমেই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বইটা পড়ার খুব ইচ্ছা। আপনার বইটা আমি ডেফিনেটলি আমি সংগ্রহ করব, হয়তো বেনজিরের কাছ থেকে। তো আমি আপনার কাছে আরেকটু অন্য বিষয় এখন জানতে চাবো, সেটা হচ্ছে যে আপনি আমাদের এইবার শিকাগো শহরে অনুষ্ঠিত বঙ্গ সম্মেলনে অংশ নিয়েছেন। জি জি। মূলত সেখান থেকে আপনাকে আমি জানতে পেরেছি, চিনতে পেরেছি। তো ওই বঙ্গ সম্মেলনের একটু অভিজ্ঞতা জানতে চাই। আসলে আপনার দৃষ্টিতে, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি এখানকার যে একটা আয়োজন, শিল্প চর্চা, বাঙালি সংস্কৃতি চর্চা, এটা আপনার দৃষ্টিতে একজন প্রকাশক, একজন বাংলাদেশ নাগরিক, একজন লেখক, একজন কবি, একজন সর্বোপরি আপনার কাছে এই প্রবাসের জীবনে এই আয়োজনটা কিরকম মনে হয়েছে? আচ্ছা, আমি প্রথমে নিউ ইয়র্ক বইমেলাটা সম্পর্কে বলি। নিউ ইয়র্ক বইমেলাতে আমি একটু আগে বলেছিলাম যে আমার এই প্রথম আগমন, যোগ দেয়া। তো আসলে আমাকে আমন্ত্রণ ওই ওয়াশিংটন ডিসির একটা বইমেলার প্রোগ্রাম ছিল, সেটা পিছিয়ে গেছে। ওই আমন্ত্রণ ছিল, এটা আমন্ত্রণ ছিল, ইভেন কানাডার থেকে একটা আমন্ত্রণ এসেছিল, কিন্তু আমি এখানে নিউ ইয়র্ক বইমেলা, যেটা মুক্তধারা ফাউন্ডেশন আয়োজন করে থাকে, গত 32 বছর আগে করেছে, এবার 33তম মেলায় আমি অংশ নিলাম। আমি সত্যিকারে এখানে যোগদান করে যে, মানে আমি কি বলবো, এক বাক্যে বললে আমি অভিভূত। এখানে যে এত এইভাবে বইমেলা হয়, এত দূর দেশে এত বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে আসে, বই কেনে, বই দেখে, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমি দেখে মুগ্ধ হয়েছি। এই দূর দেশে এটা কিভাবে সম্ভব? এবং একজন লোকের কথা উচ্চারণ না করলেই হয়, সে হচ্ছে বিশ্বজিৎ সাহা, হ্যাঁ, যিনি যিনি এই বইমেলার আমাদের আয়োজন হ্যাঁ, করেন। বইমেলার আয়োজকদের একজন অন্যতম। যদিও আয়োজকদের এখানে সভাপতি আমাদের যিনি আছেন, ডক্টর, উনি আমার খুব শ্রদ্ধেয়, ফেরদৌস হাসান সাহেব, এরাও আমার খুব শ্রদ্ধেয়। কিন্তু আমি দেখলাম যে একটা দেব না দেবতা, আমি বুঝতেই পারলাম না যে কি এই 4টে দিন কি পরিশ্রমটা তিনি করলেন।
যত আমরা পার্টিসিপেন্ট আছি তাদের প্রত্যেকের সকাল বিকাল দুপুর খোঁজ খবর নেওয়া, পাশাপাশি নিজের সমস্ত পরিচালনা করা এবং কার কি অসুবিধা আছে সেগুলো দেখা, এই মানুষটার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমার বসারও সময় থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেসব ব্যাপার দেখে আমি খুব মুগ্ধ হয়েছি, কিভাবে সম্ভব। পাশাপাশি আমি আরেকটা আতঙ্কিত। জিনিস কি ভাইয়া, আপনি আপনার যে কথাটা বলেন, আমাদের প্রবাসে কিন্তু আম, আমার যেটা মনে হয় আর কি, যে আমাদের কিন্তু অনেক ব্যস্ততা, অনেক কাজ, অনেক কিছু নিজে করতে হয় আমাদের এখানে। আত্মীয় স্বজন নেই সাহায্য করার, অসুস্থ হলে কিংবা আমরা দৈনন্দিন কাজ, আমাদের কাজের মানুষ নেই, বুয়া নেই, আমাদের কিন্তু সবকিছু করতে হয়। এই চাকরি আমাদের এখানে মানে বলা যায় যে আমরা দিনমজুর। হয়তো কারো বেতন বেশি, পজিশন বেশি, পদের নামটা বেশি, কিন্তু ঠিক আমাদের কাজ করেই খেতে হয়। এবং এত কিছুর পরও যে আমরা আমাদের বাচ্চাদেরকে শিল্প সংস্কৃতি জগতে নিয়ে যাচ্ছি, নিজেরা লিখছি, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি আসছি, এটা কিন্তু অনেকটা সময় কিন্তু আমাদের আমরা দিই। আমাকে খুব মুগ্ধ করেছে এই কারণে যে আমরা তো বাংলা একাডেমি বইমেলাতে আমরা করি, সেখানে আমাদের 2 4 5 10 জন লোক থাকে, তারা পরিচালনা করে। আমরা মালিকরা মাঝে মধ্যে যাই, যে এই তো 1 ঘন্টা 2 ঘন্টা বসেই চলে আসি, তারপর আর কোনো খবর নেই। কিন্তু এইখানে এই এক বিশ্বজিৎ, দাদা ভালো আছেন, কোনো অসুবিধা নেই তো, এই কথাটা এই শুনে বারবার আমার কাছে মনে হয়েছে যে না, আমরা অসহায় না, এবং এটা মানে তার যে সেবাটা, আমি মুগ্ধ হয়েছি খুব। এবং আতঙ্কিত ছিলাম কিছুটা এই কারণে, মানে ভাবছিলাম আর কি যে আহ, যদি বিশ্বজিৎ না থাকে তাহলে কি ধারাবাহিকতাটা রক্ষা হবে, এই আরেকজন চিন্তাটা বিশ্বজিৎ। আমার মাথায় আসে। হ্যাঁ হ্যাঁ। তো সুতরাং এটা পরবর্তী, এটা যাতে মুক্তধারার এই প্রজ্বলিত দ্বীপটা নিভে না যায়, নিভু নিভু না হয়, সে ব্যাপারে বোধহয় এখনই যারা উদ্যোক্তারা আছেন তাদের ভেবে দেখার বিষয় আছে। আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, সেটা হলো আমরা তো বইয়ের স্টল নিয়ে গেছি, এখান থেকে তো জানেন যে বাংলাদেশ থেকে গেলে তো আমার 5 10 জন কর্মচারী নিয়ে যাওয়া সম্ভব না। সুতরাং বইয়ের মালিক যারা প্রকাশনা প্রতিষ্ঠানের প্রধান, তারাই গিয়েছে, যে দোকানে ঠাই বসে আছে মুজিবুর রহমান খোকা, মনিরুল ইসলাম, অন্যান্য। তো আর ভেতরে চমৎকার চমৎকার সব ইভেন্ট গুলো হচ্ছে, প্রোগ্রাম গুলো হচ্ছে। তো আমরা খুব ডিপ্রাইভ হয়েছি, খুব আমাদের কাছে খুব মানে খুব গরিব গরিব মনে হয়েছে নিজেদেরকে, যে আমরা ওটা অ্যাটেন্ড করতে পারলাম না। তো সেক্ষেত্রে আমার পরামর্শটা হচ্ছে যে ভবিষ্যতে যদি এই ধরনের আয়োজনটা একটা সামিয়ানার নিচে, একটা প্যান্ডেলের নিচে এনে করা যায়, যেটা বাংলা একাডেমি করে, বইয়ের মেলাও থাকে প্লাস ইয়ে থাকে, এখানে আলোচনার বিষয়টাও থাকে। তো সেভাবে একটা যদি মানে চিন্তা ভাবনা করেন কর্তৃপক্ষ, তাহলে বোধহয় একটু ভালো হয়, যে সবাই পুরো প্রোগ্রামটা এনজয় করতে পারে। এটাই আর কি। ডেফিনেটলি। নিশ্চয়ই তাদের তারা যেহেতু আর হচ্ছে কর্তৃপক্ষ। আপনি বোধহয় ইয়ে বলেছিলেন যে শিকাগো, হ্যাঁ আমি শিকাগোতে, ওখানে বঙ্গ সম্মেলন, ওখানে তো 44তম, ওটা আরো আগে থেকে শুরু হয়েছে। এই সেখানে তো বিশাল ব্যাপার, প্রায় 8 থেকে 10 হাজার লোক নাকি প্রতি বছর হয়, কিন্তু এবার জায়গা সংকুলান বা বিভিন্ন কারণে এরা 3,500 এর মধ্যে, 3,500 4,000-এর মধ্যে হ্যাঁ হ্যাঁ, সীমাবদ্ধ জায়গা রেখেছে। তবে একই সাথে একই সঙ্গে 10টা ভেন্যুতে প্রোগ্রাম চলেছে, কোথাও কবিতা, কোথাও গান, কোথাও আলোচনা, এইসব ব্যাপারগুলো হচ্ছে। একটা আড্ডায় আমার সৌভাগ্য হয়েছিল যে প্রথম আলোর আহ, সুযোগ্য সম্পাদক জনাব ইব্রাহিম চৌধুরী, খুব মজার মানুষ, একদম যেখানেই যান মাতিয়ে রাখেন। তো ওনার আড্ডায় আমি অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম, সেখানে ভারতীয় বিভিন্ন আলোচকরা ছিলেন। তো আমার খুব মধুর সময় কেটেছে ওখানে। কিন্তু ওখানেও কিছু কথা আছে, সেটা হচ্ছে এখানে যেমন দেখলাম যে ধরেন 90% বাংলাদেশি পার্টিসিপেন্টস আর 10% ইন্ডিয়ান, আর ওখানে দেখা গেল যে বাংলাদেশি কোনো পার্টিসিপেন্টসই নাই, খুবই কম। বইয়ের দোকান এক সবে, ধরুন নীলমণি, বিশ্বজিতের মুক্তধারা, আর এমনি শাড়ি টাড়ি, ব্লাউজের দোকান, অন্য বাইরে সবই আছে, অনেক কিছুই। আর ভিতরের যে ইভেন্ট গুলোতে, এগুলোতেও বাংলাদেশিদের মানে অংশগ্রহণ বা ওখানে এটা একটু খুব কম লেকিংসটা দেখলাম। কি ছিল আমাদের নিউ ইয়র্কের এই বইমেলার আয়োজন থেকে, ওইখানে একটু মানে ঘাটতিটা কি ছিল? ওইখানে ঘাটতিটা যেটা ছিল, বাংলাদেশিদের থেকে যেহেতু লেখা হচ্ছে যে 2 বঙ্গ, বঙ্গ বঙ্গ যেহেতু উল্লেখ করা হয়েছে, বঙ্গ মানে বঙ্গ, পশ্চিমবঙ্গ।
তো ভালো হতো যদি বাংলাদেশের কিছু পার্টিসিপেন্ট কিছু লোক থাকতো, তাহলে ভালো হতো। কিন্তু ওইখানে দেখা গেছে যে এখানে প্রায় 90-95 ভাগই পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। বাংলাদেশের অংশগ্রহণটা খুবই কম, যদিও বাংলাদেশের তারা যথেষ্ট সম্মান দেখিয়েছে। 22 সালে আমাদের সেলিব্রিটি শাকিব খানকে সম্মানিত করেছে, এবছর বোধহয় চঞ্চল চৌধুরী কে করেছে। তো এটা তারা করছে, কিন্তু আমি চাই যে আরো বাঙালিদের আমাদের সংখ্যাটা আর একটু সরকার বেশি বা যারা পার্টিসিপেন্ট। রাষ্ট্র, হ্যাঁ হ্যাঁ, তারা একটু খেয়াল রাখেন যাতে এই বঙ্গ সম্মেলনটায় আরো বেশি বাংলাদেশিরা অংশগ্রহণ করতে পারে, এই আর কি। চমৎকার, হ্যাঁ, এটাই আপনার আমার কাছে। ভাবনাটা, আপনার ভাবনাকে রেসপেক্ট জানাই ডেফিনেটলি। উই নিউ ইয়র্কার্স অলওয়েজ দ্য বেস্ট। আমাদের নিউ ইয়র্কে বাঙালিদের অভাব নেই সব কিছুতে, রান্না বলেন, হাঁড়ি পাতি ধোয়া বলেন, কাজ বলেন, ছুরি খুন্তি বলেন, বাগান বলেন, শিল্প সাহিত্য চর্চা, গান নৃত্য, সব কিছুতেই আমরা নিউ ইয়র্কাররা হচ্ছি সেরা। সরি, আমরা সবাই সেরা, জাস্ট বললাম আর কি। তো যাই হোক, আপনার অভিজ্ঞতা জেনে অনেক জি। অনেক ভালো লেগেছে। আর ডেফিনেটলি বিশ্বজিৎ দাদার কথা যা বলেছেন, খুবই পরিশ্রমী একটা মানুষ, ওনাকে কৃতজ্ঞতা জানাতেই হয়। ওনার কারণে আজকে আমরা নিউ ইয়র্কের মতো একটা জায়গায় বই নিয়ে আমরা দৌড়ঝাঁপ করতে পারছি, আমরা একে অন্যের সাথে দেখা করছি। আপনাদের মতো প্রকাশকরা দেশ থেকে আসছেন, আপনাদের মতো গুণীজনরা, লেখকরা আসছেন, এবং আপনারা যখন এসে দুটো কথা বলছেন, যখন আপনারা বলেন ওয়াও, আমি নিউ ইয়র্কের মতো জায়গায় এত শিল্প সংস্কৃতি চর্চা হচ্ছে, তো তখন আমরা উৎসাহিত হই। আমাদের মনে হয় যে আমরা ভালো লিখি, মন্দ লিখি, শুদ্ধ না লিখি, রিতা, ভুল এছাড়াও লিখি। আমি নিউ ইয়র্কে সাহিত্য একাডেমির একটা সভায় গিয়েছিলাম। সেখানে দেখে তো আমি আরো অভিভূত। ওইখানে নুরুল হুদা সাহেব ছিলেন, আমরাও ছিলাম, আলোচনায় ছিলাম। তো সেখানে এত কবি, এত কবিতার নিয়ে দাঁড়িয়ে আছে, এবং কি অসাধারণ কবিতা, ফেলে দেওয়ার মতো নয়। হ্যাঁ, এত কাব্য চর্চা এখানে এই দূর দেশে এখানে হচ্ছে, এটা আমার ওখানে না গেলে আমার এটা বোঝার সম্ভব ছিল না। এত কবিদের সাথে, অনেকের সাথে পরিচিত, পুরনো বন্ধু বান্ধব, আবেদিন কাদারা, আহমদ মজার, এদের সঙ্গে দেখা হলো। তো আমার কাছে ভালো লেগেছে এই অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রচেষ্টাটা। একটু ভালো লাগে, আপনারা অল্প সময়ের জন্য আসেন, আপনাদের একটু ভালো লাগে, এটা আমাদের জন্য অনেক কিছু, আমরা উৎসাহিত হই। তো আমি আমাদের সাথে সম্ভবত এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন সোহানা নাজনীন, আমাদের প্রথম আলোর আরেকজন হোস্ট উনি। তো উনি সম্ভবত কোনো প্রশ্ন নিয়ে এসেছেন আপনার কাছে, আমি সোহানা নাজনীনকে স্বাগত জানাচ্ছি। সোহানা নাজনীন, আপনি চলে আসুন। ধন্যবাদ এইচবিরিতা। ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধেয় আমিনুল ইসলামকে। আমি এতক্ষণ কথাগুলো শুনছিলাম। উনি এত প্রবীণ মানুষ এবং এত অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন যে উনি 73 সালে, উনি বললেন যে 73 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। তার মানে আমার বয়স তখন 2 বছর। এবং যাদের সাথে পড়াশোনা করেছেন তারা সত্যি খুব রোমাঞ্চকর লাগলো শুনে। মানে যে মোহাম্মদ জাহাঙ্গীর, শবনম মুস্তারি, শামীম আজাদ। শামীম আজাদ তো ঢাকা কলেজে বাংলা টিচার ছিলেন এবং ওনার লেখা পড়েছি, আমি কবিতা পড়েছি অনেক আগে থেকে। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখনই ওনার লেখা পড়েছি। উনি বর্তমানে লন্ডনে আছেন। শবনম মুস্তারি সুন্দর গান গাইতেন। মোহাম্মদ জাহাঙ্গীর একটা টিভিতে, বিটিভিতে একটা অনুষ্ঠান করতেন, আমার সেটা মনে আছে। কারণ মোহাম্মদ জাহাঙ্গীরের যে ভাই মোহাম্মদ ইব্রাহিম, উনি আমাদেরকে ইলেকট্রনিক্স পড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওনারা 3 ভাই ভীষণ ট্যালেন্টেড, বলার অপেক্ষা রাখেন না। যে আপনি সেই সময়ের মানুষ এবং আপনার যেটা সবচেয়ে বড় যে কাজটা, যে কাশবন প্রকাশন আপনার প্রতিষ্ঠান এবং আপনি পরিচালনা করেন। তো এই প্রসঙ্গে আমার প্রশ্নটা যে আমি নিজে লেখালেখি করি কিন্তু আজ পর্যন্ত কোনো প্রকাশ পাইনি, মানে বই আকারে কোনো প্রকাশনা বের হয়নি। সুতরাং এই প্রশ্নটা আমার থেকেই থাকবে আপনার প্রতি, যে আমরা একজন প্রকাশকের দৃষ্টি থেকে, আপনি একজন প্রকাশক, সেই দৃষ্টি থেকেই বলবেন যে একটা বই প্রকাশ করার আগে আমাদের সাহিত্য চর্চা কতটুকু জরুরি বা করা দরকার, কতটুকু জরুরি, আহ এবং একটা বই প্রকাশ করতে কতটুকু যোগ্য হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি, আপনার দৃষ্টিভঙ্গিতে কি? আচ্ছা, এখন এই ব্যাপারে বলুন, খুব চমৎকার প্রশ্ন। যারা লেখালেখি করে এই ভাবনাটা তাদের মধ্যে অবশ্যই প্রত্যেকেরই থাকা দরকার, এবং তাদেরকে আমি মানে কি বলবো, বিনীত অনুরোধ করব, তারা যেন নব্য লেখকদের প্রতি, বঙ্কিমচন্দ্রের একটা চমৎকার আর্টিকেল আছে, তো ওইটা যেন তারা একটু পড়ে। নতুন লেখকদের কি করণীয়, এটা আচ্ছা। আমার মনে হয় না যে এটাকে ও এই উপদেশটা অতিক্রম করতে পেরেছে এ পর্যন্ত। উনি বলেছেন যে
প্রথম কথাটা হচ্ছে যে মানুষের আনন্দ দেওয়ার জন্য লেখা। মানুষের যদি উপকারে না লাগে, আনন্দ লাগে, উপকার না হয়, তাহলে পরে লেখার প্রয়োজন নেই। দ্বিতীয় হচ্ছে লিখেই ছাপাবেন না, যেটা প্রকাশের কথা বলেন, যেহেতু আপনার বইটা এখনো প্রকাশ হয় নাই, তো কাজে আপনাকে আশ্বস্ত করার জন্য, নৈরাশ্য মানে নিরাশ করার জন্য না, আপনি আহ, হতাশ হবেন না। আপনি লিখেছেন, উনি বলছেন যে লিখে ছাপাবেন না, এটা ফেলে রাখুন, আবার দেখুন, নাড়াচাড়া করুন, সম্পাদনা করুন, সংশোধন করুন, তারপরে আস্তে ধীরে আপনি সিদ্ধান্ত নেন ছাপার জন্য। ছাপা কোনো সমস্যা না। আর হচ্ছে যে আমি বলবো যে যেহেতু আপনি এই শব্দ গোছাতে পারেন, এই শক্তিটা উপর থেকে বা সাধনার মাধ্যমে, সাহিত্য হলো একটা সাধনার বিষয়। হুম হুম। আপনি যেহেতু অর্জন করেছেন, আপনি এই শব্দ সংযোগ করে কবিতা বানাচ্ছেন, কাব্য তৈরি করছেন, কথা সাহিত্য তৈরি করছেন, এই মানে কি বলবো, শিল্প তৈরি করছেন, এই শিল্পের কারিগর আপনি। আপনি ধৈর্য হারা হবেন না। আপনি সৃষ্টি, পাখি গান গায়, গেয়ে যায়, কে শুনলো না শুনলো তাকে, সে কি কিছু কখনো যায় আসে না। ভাবে? ভাবে না। তো সুতরাং আমি আপনাকে অনুরোধ করব, ছাপা কোনো বিষয় না, আপনার সাধনায় আপনি নিবিষ্ট থাকুন, এবং ছাপার জন্য ব্যতিব্যস্ত হবেন না। হুম হুম। ছাপা হয়ে যাবে। কেউ যদি না ছাপে, আমার কাশবন প্রকাশন ছাপে। আপনাকে ধন্যবাদ। অনেক ভালো লাগলো শুনে, আশ্বস্ত হলাম। আসলে এখন আমার মনে হচ্ছে যে আচার কিভাবে আমরা তৈরি করি, সরিষার তেলের ভিতরে শুকনো ফলগুলো রেখে মাসের পর মাস এগুলা জারক হতে থাকে, তো লেখাটাও না হয় ওরকমই হোক আমার ভেতরে, সমস্যা নেই, আমি ঠিক অপেক্ষা করতে রাজি আছি। আমার দ্বিতীয় প্রশ্ন, আরেকটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে ঠিক একজন ছিল। প্রকাশক হিসাবেই, যে যদি কেউ আপনার কাছ থেকে বই প্রকাশ করতে চায়, তাহলে সেটার প্রস্তুতি বা ধরনটা, প্রকৃতিটা যদি আপনি একটু জানিয়ে দিতেন আমাদেরকে। এটা আমি আসলে খুব সংক্ষেপে আমি বলবো, এটা হচ্ছে হুম যে হুম। যে কোনো পাণ্ডুলিপি আমরা ওয়েলকাম করি, কিন্তু আজকাল সমস্যাটা হচ্ছে যে প্রযুক্তির মানে এই উন্নতির কারণে আহ, যেটা হয়, মানুষের বই ঘরে বসেই তৈরি করে, ডিভাইস গুলো নিয়ে আস্তে আস্তে সমস্ত করে, তারপরে যেটা আমাদের এই 30-40 বছরের অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে এই শেষ মুহূর্তে এসে সরাসরি আমাদের কাছে দেশ বিদেশ থেকে পাঠিয়ে দেয়, যে হুম হুম। যেটা পাঠালাম ছেপে দেন। তো আমরা খুব বিব্রত হই। আগে যেটা ছিল, আমাদের কাছে পাণ্ডুলিপি জমা হতো, পাণ্ডুলিপি গুলো আমাদের একটা টিম ছিল, কমিটি ছিল, আমাদের অধ্যাপক বৃন্দ ছিলেন, কিছুটা ছিল যেন মুক্তধারাও করতেন, তাদের প্রকাশনাটা মুক্তধারা, প্রকাশকের কোনো বই নাই, মানে ইয়ে চিত্তরঞ্জন সাহার লেখা বই নেই, কিন্তু তার ওখানে অসংখ্য বই, এবং ওনার বইগুলো ছাপা হওয়ার আগে তাদের ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী বা কিছু একটা কয়েকজনকে নিয়ে একটা বোর্ড ছিল, সেখানে প্রেজেন্ট করা হতো। সেই বোর্ড অনুমোদন দিলে তারপরে ছাপার চিন্তা আসতো। তো সে পর্যন্ত লেখককে অপেক্ষা করতে হতো। যেটাকে বোর্ড অনুমোদন দিত সেটা ছাপাখানায় যেত, অন্যগুলোকে বিনীতভাবে প্রত্যাখ্যান করা হতো। আমিও ওই নীতিটাই অনেকটা অবলম্বন করি। আমি বাংলা সাহিত্যের ছাত্র, তো আমার কাছে যে কোনো ব্যাপার হোক, আমি বই ছাপার জন্য খুব উদগ্রীব না, মানে অনেক বই ছাপার জন্য আমি উদগ্রীব না। আমি চাই যে যে বইটা আমি ছাপবো সেটাকে আমাকে আগাগোড়া পড়তে হবে, আমি দেখব, দেখে তারপরে আমি যদি মনে করি যে না, এটা উম, ছাপার যোগ্য, তো তখন আমি এটা পরবর্তী স্টেপে যাব এবং ছাপা হবে। সুতরাং ওইভাবে আগে যে ধুমধাক্কা এসে, আর আজকের একটা আরেকটা হয়েছে যে 21-এর বইমেলা কেন্দ্রিক ছাপা, আগে সারা বছর ভরে আমরা বই বের করতাম, এখন ওই 21-কে কেন্দ্র করে 21কেই সমস্ত কেন্দ্র বই, করে, যার ফলে খুব যার বেশি ফলে হুড়োহুড়ি লেগে যায় কিংবা প্রেসার হ্যাঁ, পড়ে যায় হুড়োহুড়ি লেগে একজনের যায়, উপরে। প্রচুর ভুল থাকে। অনেকের ভুল থাকে, অনেকে এটাই ছাপা তো হয় না, আমাদের তারা মন করতাম। আমার খারাপ মনে হয় করে। অন্যান্য প্রকাশকদেরও এই ধরনের ব্যাপারে একটু সচেতনতা হওয়া, যেহেতু অবশ্যই। আমাদের দেশ বিদেশে যেতে হচ্ছে, হুম সুতরাং হুম। আমরা দুর্বল কোনো উপস্থাপনা যেন না করি, আমরা এমন জিনিস নিয়ে যাই যেটা মানুষের কাছে মানে আদৃত হবে। তো এটাই আমার বলার আর কি। ধন্যবাদ আপনাকে। আহ আমার কথাগুলো মনে থাকবে আশা করি, কারণ হ্যাঁ, আমার বই এখনো বের হয়নি। আমার একটা অবশ্যই, ছোট্ট ইচ্ছা আছে বলে আমি এই কথাটা অবশ্যই। বললাম যে খুব বেশি তাড়াহুড়ো করছি না, তবে চারিদিকে দেখে মনে হয় একটা প্লিজ গো, ডকুমেন্ট হিসাবে থাকুক। লিখে ফেলুন, আমি যোগাযোগ করবো লিখলাম। আপনার সাথে। ছাপার অনেক কোনো ব্যাপার ধন্যবাদ। না, যত্ন নিয়ে লিখবেন, লিখে আবার অবশ্যই। দেখবেন, ইয়ে করবেন, নিজের কাছে ভালো লাগলে পৃথিবীর সবার কাছে ভালো লাগবে, এটা মনে রাখবেন।
আমি এখন হুম, ফিরে যাচ্ছি এইচবি রিতার কাছে, জি তার জি আগে জি, আপনাকে অভিনন্দন জানাই, আপনার সুস্থতা কামনা করছি। শুভরাত্রি। আপনারও। জি। অসংখ্য ধন্যবাদ সোহানা নাজনীন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রশ্ন দর্শকদের পক্ষ থেকে আপনার প্রশ্ন চমৎকার ছিল। আমাদের ভাইয়া যেরকম বলেছেন যে বঙ্কিম চন্দ্র আমাদেরকে যে পরামর্শগুলো দিয়েছেন লেখকদের কি করণীয়, এবং উনি কিন্তু দেখেন আমাদেরকে অধ্যবসায়, কঠোর পরিশ্রম, সামাজিক দায়বদ্ধতা এগুলোর পাশাপাশি কিন্তু বঙ্কিমচন্দ্র আমাদের যে পাঠকদের প্রতি একটা বই প্রকাশ করার সময় পাঠকদের যে মনোভাব এবং মনোভাব এবং চাহিদা সম্পর্কে কিন্তু বোঝার কথা আমাদেরকে বলেছেন, যে পাঠকদেরকে আমরা এড়িয়ে যেতে পারবো না, পাঠকদের মনোভাবটা তাদের চাহিদাটা আমাদেরকে বুঝতে হবে। কারণ তিনি মনে করতেন যে লেখকদের উচিত পাঠকদের যে অনুভূতি এবং চিন্তাধারা সেটাকেও কিছুটা বোঝা। মানে আমরা তো আজকাল দেখা যায় অনেক সময় পাঠকদের আসলে অনেক সময় আমরা অনেকেই বলি যে আমি লিখি আমার মনের খোরাকে, পাঠক বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, দুর্বোধ্য শব্দে অনেক সময় আমরা আটকে যাই। কিন্তু না, আমাদের বঙ্কিমচন্দ্র পাঠকদেরকেও এখানে বিবেচনায় রাখার জন্য তাদের মনোভাব, তাদের চিন্তাধারা বোঝার কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সোহানা নাজনীন। আমি আপনার কাছে যাচ্ছি আরেকটা প্রশ্ন নিয়ে। আমাদের বাংলা একাডেমির আজীবন সদস্য হিসাবে আপনার যথেষ্ট অবদানের কথা আমরা লোকমুখে শুনেছি, আপনারা দেখেছি আপনার অসংখ্য পুরস্কার। তো আমি আপনার কাছে জানতে চাইবো বাংলা একাডেমির একজন আজীবন সদস্য হিসেবে আপনার অভিজ্ঞতা এবং একাডেমির কার্যক্রমে আপনার যে দৃষ্টিভঙ্গিটা কি। আসলে আমরা তো একাডেমির সদস্য না, তো আমাদের জানার আগ্রহ যে আসলে আচ্ছা বিষয়টা কি। আচ্ছা, এটাও খুব মজার প্রশ্ন, কিন্তু জবাবটা কিভাবে দেবো আমি বুঝতে পারি না। বাংলা একাডেমির 50 বছরের বেশি সময় ধরে আমি এখানে সদস্য, এখন জীবন সদস্য। তো এটা একদম মানে সহজ কথায় বললে দুটো লাভ আছে একেবারে নগদ নারায়ণ। সেটা হচ্ছে উম, এদের প্রতি ডিসেম্বরে মানে বছরে একবার একটা সাধারণ সভা হয়। তো সাধারণ সভাতে সারা বাংলাদেশ থেকেই বাংলা একাডেমিতে যারা সদস্য, অর্থাৎ এদেশে যারা লেখালেখি করেন, যারা কবি সাহিত্যিক, এরা বুদ্ধিজীবী, এরা সমবেত হয়। আমরা সারাদিন একসাথে থাকি। বাংলা একাডেমি আমাদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করে, আমাদের আলোচনা অংশ নেওয়ার সুযোগ দেয়। যদিও বাজেট টাজেট বা এসব ব্যাপারগুলোর ব্যাপারে আমাদের সীমাবদ্ধতা আছে, ওই খবরদার এটা মন্ত্রণালয় করে, ওইটার ব্যাপারে আমরা বললেও সেটা তারা খুব কর্ণপাত করে না। কিন্তু একটা ব্যাপার হয় যে আমাদের একটা সম্মেলন, এটা একটা অসাধারণ, মানে এই সুযোগটা অন্য কোনো ভাবে বাংলা একাডেমির একজন সদস্যর পক্ষেই এটা পাওয়া সম্ভব। এই সংযোগটা, এই মণি কাঞ্চন যোগ, মানে কি যে একটা আনন্দের কাটে যে কল্পনা করা যায়। সারা দেশে প্রবীণ নবীন সবাই আছে। দ্বিতীয় হলো আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে যে অর্ধেক দামে বাংলা একাডেমির যিনি মেম্বার, তিনি 50% কমিশনে বাংলা একাডেমি প্রকাশিত যে কোনো বই কিনতে পারেন। এটা একটা বড় পাওয়া। তো আমার ব্যক্তিগত সংগ্রহে 5,000-এর উপরে বই আছে, আমার পার্সোনাল কালেকশন, আমার প্রকাশনার বই না। আমার একটা ভালো একটা গৃহ ছাদে পাঠাগার নামে আমি একটা পাঠাগার করেছি। আমার কাছে মনে হয়েছে যে পাঠাগারের সংখ্যা বাড়ানো দরকার। বাংলাদেশে পাঠাগারের খুব সংকট, পাঠাগার নেই, পাঠক কমে যাচ্ছে, মানুষের ড্রয়িং রুম সাজানোর জন্য বই কেনে, কিন্তু এই পাঠাভ্যাস যে গড়ে ওঠার ব্যাপার, ইভেন আমরা মানে কি বলবো, স্বাধীনতা পূর্বকালেও যে পাঠাগারগুলো ছিল সেগুলো এখন অনেকটা ধ্বংসের দ্বার প্রান্ত, অনেক হয়ে গেছে। তা আমার কাছে মনে হয়েছে যে এই যে আকাশ ছোঁয়া দালান কোঠা হচ্ছে ঢাকাতে বা বিভিন্ন শহরে, এখানে যে ফ্ল্যাট বাড়িগুলো আছে সেখানে অবশ্যই একটা লাইব্রেরি থাকতে হবে। আমি সেই লাইব্রেরিটা প্রথম করেছি, লাইব্রেরি এবং ছাদের উপরে লাইব্রেরি এবং বাগান, 5,000 বই এবং বাগান করেছি। তো এখানে জ্ঞান চর্চা হবে, এখানে বই পড়া হবে, এখানে আড্ডা হবে, এখানে পহেলা বৈশাখ হবে, এখানে বিজয় দিবস হবে, এখানে মিলাদুন্নবী হবে, এই সমস্ত কিছুর আয়োজন আমার মনে হয়। তো এই মডেলটা অনেকেই ফলো করছে, অনেকেই এই কাজটা করছে। তো বাংলা একাডেমির যেটা বড় সমস্যা, আমার তো ও শুনেই আর একটা এখন কথা আমি যেতে বলে ইচ্ছে নিই, করছে। প্রাসঙ্গিক একটু অন্য প্রসঙ্গে গোলাগাম জি রিতা, জি। সরি। হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে বাংলা একাডেমিতে দেখেন বাংলাদেশের একটা বড় সমস্যা, বড় মানে এমনিতেই মানুষের পাঠাভ্যাস কমে গেছে, বিভিন্ন প্রযুক্তির ইয়েতে ডিভাইস ব্যবহার করছে সবাই।
ইবুক ব্যবহার করছে। তো এটা ঠেকিয়ে রাখার কোনো কায়দা নেই, কিন্তু পাবলিক লাইব্রেরিটা উন্নয়নের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে, কিন্তু এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। যে এই পাবলিক লাইব্রেরিতে যে হাজার হাজার মানুষ পড়তো, সেটা কবে শেষ হবে, কবে আবার ওখানে যেয়ে পড়তে পারবে? মানুষের কাটাবন নির্ভর হয়ে পড়ছে। আজকাল স্কুল কলেজের ছেলেপেলেরা তারা ওই কাটাবন থেকে তারা ফটোকপি করে কোন রকম যেটুকু পড়া দরকার সেটুকু পড়ে। আমাদের সময় দেখতাম আমরা দাদিরা, নানিরা তারা বিমল মিত্র, অমুক তমুক এসব পুরোনো বই, বড় বড় বইগুলো তারা পড়তেন। কিন্তু এখন সেই পাঠাভ্যাসটা অনেকটাই কমে গেছে। বাংলা একাডেমির ব্যাপারটা হচ্ছে যে বাংলা একাডেমি একটা গবেষণা প্রতিষ্ঠান, যেটা এখন আমি একটু মানে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখবো। সেটা হচ্ছে যে সেই মূল যে লক্ষ্যটা বাংলা একাডেমি, সেই মূল লক্ষ্য থেকে বোধহয় তারা একটু সরে গেছে। এখন বাংলা একাডেমিতে ঢুকলেই যেসব বই পুস্তক দেখা যায় একই ধরনের বই সবকিছু, তাতে যে আগে যে একটা গবেষণা ভিত্তিক একটা চর্চা ছিল, প্রকাশনা ছিল, সেই জিনিসটাই এখন বোধহয় অনেকটা স্থিমিত। এখন বিশেষ ধরনের বই দিয়ে ভরে রাখা হয়েছে, যার ফলে প্রকৃত গবেষকদের বই বা গবেষণার বই সেখানে পাওয়া যাচ্ছে না। এসব ব্যাপারে বাংলা একাডেমি যারা কর্তৃপক্ষ আছেন, বাংলা একাডেমির সভাপতি সেলিনা অত্যন্ত অভিজ্ঞ মানুষ, এখন পরিচালক আছেন কবি নুরুল হুদা, আমাদের অত্যন্ত প্রিয়জন। তো এদের বোধহয় একটু ভাবার ব্যাপার, একটু সর্বজন গ্রহণযোগ্যতা থাকে সেই ধরনের ব্যাপার, বা বাংলা একাডেমির যে মূলনীতি, নীতির মধ্যে ফিরে আসা বোধহয় বাংলা একাডেমির অত্যন্ত জরুরি। অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ সব আলোচনা আপনি করছেন আজকে, আমরা অনেক কিছু জানতাম না। আপনার কাছে একটু মাঝখানে আমি একটু বলে নিই, আমাদের অনুষ্ঠানটি দেখছেন অনেকেই, সবার মন্তব্য করা সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে। তো ইব্রাহিম চৌধুরী আপনাকে শুভেচ্ছা জানিয়েছে, আপনাকে শ্রদ্ধা জানিয়েছে লাইভে। আপনার কাছে সুমন শামসুদ্দিন একটা প্রশ্ন রেখেছেন। উনি লিখেছেন, মরমী গান কাব্যের প্রথম দিকের চর্চা মূলত কোন যুগে শুরু হয়েছিল বলে ধারণা করা হয়? যদি জানাতেন খুশি হতাম। আবার একটু বলবেন উনি প্রশ্নটা? জানতে চেয়েছেন যে ওই আমাদের যে মরমী যে গানগুলা, কাব্য, মরমী মরমী গান এবং কাব্য, সেগুলা প্রথম দিকের চর্চা মূলত এগুলা কোন যুগে কিংবা প্রথম দিকের এটা শুরু হয়েছিল, এই চর্চাটা, মরমী গান এবং আমাদের যে কাব্যের চর্চাটা? এখন এই ব্যাপারে ধন্যবাদ যে প্রশ্নকর্তাকে। এগুলো হয়েছে প্রথম দিকে তো মরমী গান দিয়ে শুরু। চর্যাপদ তো এক ধরনের মরমী গান। চর্যাপদ যেটা শুরু হয়েছে, বাংলার প্রথম যে আবিষ্কার, এটাও কিন্তু এক ধরনের গীত, এটাও গাওয়া হয়। আর আপনি শুনে রিতা খুশি হবেন যে একজন অখ্যাত বাউল কত বড় মানে মানবিক কথা, কাব্য কথা বলতে পারেন মরবীর, এগুলোর উপরে হয় না। বিক্রমপুর এলাকার একজন অখ্যাত আহ গায়ক বাউল, তিনি বলেছেন, নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখলাম একই মায়ের পুত। আহ লালন ফকিরের ইয়েতে যদি যাই, তার গান যদি পরিচর্যা মানে ইয়ে করি, সেখানেও সে মানুষকে বড় করে দেখেছেন। সর্বসাধারণ সিদ্ধ হয় তার ভবে মানুষ গুরু নিষ্ঠা। এবং এই যে আজহার বয়াতির যে বইটা আমি বললাম, সেখানেও আজহার বয়াতির প্রচুর গান আছে, যে গানগুলো এইসব মানুষকে বড় করে দেখার একটা ইয়ে আছে। আহ, মানব ভান্ডে মানুষের বিহার, মানুষ ধরে করগা নিহার, মৌলার দিদার কয় আজাহার, তয় তো তারে দেখবি। তো এটা সব মরমীদেরই একটা সুর, সেটা হলো যে মানুষকে বড় করে দেখা, মানব সেবা। তো এবং তাদের সাধনাটা ছিল দেহ কেন্দ্রিক, শরীরের ভিতরে সবকিছু আছে। এখানে বাউল বলেছেন, নরদেহ নইলে কেনে তত্ত্ব নাহি জানে, সাধনের মূল এই নরদেহ গণে। অথবা দুবলার শিরে যেমন নিহারেরও পানি, কঞ্জনা বেঈমানে কইছে এ দেহ আপনি, মানে আপনি। সাধক আজহার বয়াতি, যার উপরে লিখেছি, উনি বলেছেন, খুঁজিলে পরে পাবি এই অজুদে, কঞ্জনা বেঈমান আছে আকসার মোকাম মঞ্জিল এই দেহেতে।
তার মানে তাদের সাধনাটা হচ্ছে দেহকেন্দ্রিক। তো সুতরাং আমি প্রশ্নকর্তাকে জানাতে চাই যে বাউল সাধনার মূল ব্যাপারটাই হচ্ছে শরীর। যা আছে আহ বিশ্বভাণ্ডে তা আছে দেহভাণ্ডে, এই ধরনের তাদের চিন্তা চেতনার থেকে তারা বলে। এবং তাদের কাছে হচ্ছে মানুষ ভজ, মানুষকে বড় করে দেখা, মানুষের সেবা করা, আপনি আজ এটাই আমাকে, তাদের ইবাদতের। আমিনুল ইসলাম ভাই, আপনি আজ আমাকে আমার বাবার কথা মনে করে দিচ্ছেন বারবার। আপনি যেই মরমী যেই পংক্তিগুলো পড়ছেন, যে পদগুলো বলছেন, খুব মিলে যাচ্ছে। আমার বাবা ঠিক এরকমই লিখতেন, এরকমই তার প্রশ্ন ছিল, তার আধ্যাত্মিক টাইপের এই টাইপের কথা ছিল। তো মনে পড়ছে বাবাকে। হ্যাঁ, যাই হোক, এটা তো তাই হবে। আপনার বাবা সম্পর্কে আমি জানতাম, অত্যন্ত গুণী লোক ছিলেন তিনি। উনি মানুষ নিয়ে আসলে সারাটা জীবন উনি মানুষ নিয়ে থেকেছেন, মানুষের সেবা করেছেন। আহ, পাঁচবার আমি জানি যতটুকু সম্ভব উনি সংসদ, মানুষের ভালোবাসা নিয়ে সংসদে এসেছিলেন, সংসদ সদস্য ছিলেন। আপনি তার সুযোগ্য কন্যা। আমার ভালো লাগছে যে আমি চাইবো যে আপনার এই মানে গর্বিত পিতার এই যে সংগ্রহগুলো, উক্তিগুলো, এগুলো আপনি যখনই মনে হয় যার কাছেই আছে, এগুলো একটু লিখে এক জায়গায় করবেন। অসাধারণ গুণী একজন মানুষ ছিলেন তিনি। অসংখ্য ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই আপনাকে। আমাদের যে সুমন শামসুদ্দিন, আশা করি আমিনুল ইসলাম ভাই আপনাকে বোঝাতে পেরেছে, আপনার প্রশ্নের উত্তর দিয়েছে। হ্যাঁ, আমাদের যেটা হরিপ্রসাদ শাস্ত্রী দ্বারা, যেটা 1916, আমাদের যে চর্যাপদের যে 1916 সালেই তো জি। চর্যাপদের যে হুম। আমাদের পাণ্ডুলিপিটা আসে, সেখানে আমাদের 47 জন যে বৌদ্ধ চার্যদের দ্বারা রচিত ছিল, যে আমাদের 47টি পদ, সেটাকে আপনি বলেছেন যে আমাদের মরমী যে পদগুলো, যদিও সেগুলা জি জি। পড়া হয়নি, কিংবা তাদের সংস্কৃত ভাষা আসলে জানি না, অতটা হুম, হুম, জ্ঞানের হুম, পর্যায়ে এখনো যায়নি। তবে আপনাদের কাছ থেকে শুনি, মানুষের কাছ থেকে পড়ি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকটা সময় আজকে আমরা বসিয়ে রেখেছি আসলে। আপনার কাছে আরেকটু জানতে চাইবো আমি, আমিনুল ইসলাম ভাইয়া, সেটা হচ্ছে যে আপনার কাজের হুম। স্বীকৃতি স্বরূপ আপনি অসংখ্য পুরস্কার আপনাকে সম্মাননা স্বরূপ দেওয়া হয়েছে, এবং উম, এটা অনেক বড় রীতা, অর্জন। আমি বুঝতে পেরেছি রীতা, আপনি আরো বলছেন বোধহয়। এটা কথাটা হচ্ছে কি, যে কোনো পুরস্কার, যে কোনো মানে সৃষ্টি যিনি করেন তাকে যদি সেটা স্বীকৃতি দেওয়া হয়, সেটার ব্যাপারে প্রেরণা দেওয়া হয়, তাহলে সে উৎসাহিত হয়। এটা একটা ব্যাপার। আজকাল এই ধরেন আপনি পোস্ট যেটা দেন, আপনি ফেসবুকে যে পোস্ট দিয়ে তার পক্ষে যদি প্রশংসা সূচক কোনো আহ, মন্তব্য আসে, নিঃসন্দেহে তিনি গর্ববোধ করেন। তো এটা তো বলার অপেক্ষা রাখে না, যে কোনো পুরস্কার লেখককে উৎসাহিত করে। যে আমিও কোনো উৎসাহিত পুরস্কার, হই এবং ডেফিনেটলি আমি যে কোনো কৃতজ্ঞ পুরস্কার যারা আমাদেরকে আমাকে উৎসাহিত করে। উৎসাহ দিচ্ছেন। এই জি। যে আপনি বলছেন কিছুক্ষণ পর পর যে বিষয়টা কি রীতা, এই যে আপনি টানটা দিচ্ছেন আপনার কথার মধ্যে, যে একটা একটা সুর আসছে, যে বিষয়টা কি রীতা, ওই যে সুরটা আপনার আসছে, সেইটা আমাকে কিন্তু উৎসাহিত করছে আপনাকে একের পর এক প্রশ্ন করতে। মনে হচ্ছে যে না, আমি ভাইয়ের কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবো। তো এটাও বলা যায় যে একটা আমাদেরকে সামনে বাড়তে দেওয়ার, কিংবা একটা পথ খুলে দেওয়া, যে ইয়েস, ইউর ওয়েলকাম। তো ডেফিনেটলি যে কোনো পুরস্কার, এটা আমাদের জন্য খুব খুশির একটা খবর। ইভেন আমি অনেক চালাক চাতুরি করে আমার মার কাছ থেকে এখনো পুরস্কার নেই। যাই হোক, তো আপনার তবে কাছে আমি পাশাপাশি বলবো যে পুরস্কার পাওয়ার জন্য যেন কেউ লেখেন। লিখে পুরস্কার পাবেন, উনি লেখার প্রতি যত্নবান হন। পুরস্কার কে দিল না দিল, পুরস্কারের মধ্যে বহু রকম আজকাল সমস্যা আমরা চারদিকে শুনছি, পত্রপত্রিকায় দেখি, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে, এগুলো হচ্ছে। কিন্তু যিনি Definitely। সৃষ্টি করেন, যিনি লিখেন, যিনি মানে কবি, শিল্পী, লেখক, তার ক্রিয়েশনটাই বড় জিনিস। তিনি করে যান, নিশ্চয়ই একদিন সেটা মূল্যায়িত হবে, মূল্যায়ন হবে। সে বিশ্বাস রেখে তাকে কাজটা করতে হবে। একদম ঠিক বলেছেন। আমাদের আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া, আমাদের কাজ হচ্ছে জি জি, কাজ করে করে যাওয়া, নিষ্ঠার যাওয়া, সাথে কাজ করে যাওয়া, আমাদের রাইট। জ্ঞান বৃদ্ধি করা, আমাদের সাহিত্য চর্চা অব্যাহত রাখা। ডেফিনেটলি। সময় আমাদের বলে দিবে আসলে আমরা কি পাওয়ার যোগ্য, কিংবা আমরা কোথায় অবস্থান করার যোগ্য।
রাইট। অসংখ্য ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই। আপনার কাছে আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের সময় একেবারেই শেষের দিকে। আমাদের আপনি তো আমাদের যেটা, আপনি সম্ভবত কিছুটা বলেছেন আমাদের যে আপনার বই পড়া এবং বাংলা একাডেমির যে 21শে বইমেলা, আমাদের বাংলা হুম হুম একাডেমির 21শে বইমেলা এবং আমাদের যে জামাইকা বইমেলা, আহ, জি। দুইটার মধ্যে একটু পার্থক্য কিংবা সামঞ্জস্য কোন জিনিসটা আপনি দেখতে পান? আচ্ছা, এটা ভালো কথা বলছেন আপনি। বাংলা একাডেমি বইমেলা তো এমন একটা ব্যাপার। আমার এটা তো বাংলাদেশের, মানে কি বলবো, একটা মানুষের একটা পর্ব হয়েছে এটা। 21শে বইমেলাতে এমন কোনো পরিবার নেই যারা বইমেলাতে আসেন। এবং এটা সূচনাটা রীতা আমাকে একটু বলতে হয়, সেটা হচ্ছে যে 52 সালের ভাষা আন্দোলন, 62, 69 আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো এটা অস্বীকার করার কথা নয়। এবং এই বাংলা একাডেমির বইমেলাটা 21শে ফেব্রুয়ারি, এটা আগেও হতো। স্বাধীনতার পরে এই বইমেলাটার ব্যাপারটা মানুষের প্রভাত ফেরি করে বাংলা একাডেমিতে আসা এবং বাংলা একাডেমির বইমেলার প্রচলনটা হয়। আলোচনা সভা হতো, প্রথম বইমেলা হতো না। এবং সাহস করে একজন মানুষ, যিনি চৌমুহনী থেকে ঢাকায় চলে এসেছিলেন, সেই মানুষটা একটা মাদুর বিছিয়ে বাংলা একাডেমির বটতলায় প্রথম কিছু বই নিয়ে বসেছিল। আমি এই মানুষটার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাই। তিনি হচ্ছেন চিত্তরঞ্জন সাহা, যিনি পুঁথিগড় করেছিলেন এবং স্বাধীনতার যুদ্ধের সময় যিনি ওখানেই ছিলেন, ফরাসগঞ্জে তার বইয়ের ইয়েতে। আব্দুল গফফর চৌধুরী, উনি একবার টেলিফোন করলেন, দাদা আপনি কোথায়? ও বললেন 30 তারিখ, মার্চের 30, 25শে মার্চ আক্রমণ হলো, 30 তারিখ। উনি বললেন যে না, আমি তো আমার জায়গাতেই আছি। জায়গাতে আছি মানে কোথায়? ফরাসগঞ্জ, আমার লাইব্রেরিতে। আপনি তাড়াতাড়ি দৌড়ান, পাকেন, ভাগেন, আপনি এখনো রয়ে গেছেন ওখানে। অর্থাৎ ওনার সম্বিত ছিল। তারপরে বুড়িগঙ্গা পাড়ি দিয়ে উনি চলে গেলেন আগরতলা, আগরতলা থেকে কলকাতা, কলকাতায় গিয়ে মুক্তধারাটা গঠন করলেন। মুক্তধারা গঠন করে ওখানে 32টা বই উনি ছাপলেন ওখানে। রক্তাক্ত বাংলা, অনেক ভালো ভালো বই ওখানে। ওখানে সাহিত্যিকদের যে দুর্গতি, এগুলো দেখলেন, এগুলো সবাইকে জড়ো করলেন, জড়ো করে তো উনি মুক্তধারা ওখানে গঠন করলেন। স্বাধীনতার পরে মুক্তধারা এখানে আসলো। তারপরে এক পর্যায়ে নিউ ইয়র্কে আসলো। সে মুক্তধারার সূত্র ধরেই বিশ্বজিৎ দার এই আজকের যে বাংলা বইমেলা, এটা মুক্তধারা ফাউন্ডেশন করছে। তো এই লোকটাই বাংলা একাডেমি চত্বরে প্রথম চাদর বিছিয়ে বইমেলার যাত্রা শুরু করেছিলেন। সেই মেলাটা এখন মহিরুহ হয়ে বাঙালির অন্যতম মেলায় পরিণত হয়েছে বইমেলা, একদম। যেটা ভিতরে জায়গায় সংকলন হয় না, এখন বাইরে সোহরাওয়ার্দী উদ্যান। এই বিশাল সোহরাওয়ার্দী উদ্যানও মানে টইটম্বর হয়ে যায়, এত মানে এখানে ভিড় হয়। কিন্তু পাশাপাশি একটা জিনিস আশঙ্কার কথা হলো এই, যে এখানে দর্শনার্থী হয় বটে, কিন্তু বই বিক্রি বা বই পাঠের ব্যাপারে খুব একটা যে ভালো ইয়ে হয় তা ঠিক না। বিক্রিগুলো, বেচা বিক্রি কমে গেছে অনেকটা। এটা দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে যে কাগজপত্রের দাম এত বেশি বাংলাদেশে, এতই বেশি, হয়তো বিশ্ববাজারেও এরকম আমি জানি না। আমরা যে কাগজটা যে দামে কিনতাম, এখন তার 3 গুণ 4 গুণ দাম দিয়ে কিনতে হয়। কালি, সবকিছু যেগুলো উপকরণ লাগে। এতে ফলে রীতা আমাদের যে সমস্যাটা হয়েছে, বই কস্টিংটা অনেক বেশি পড়ে যায়, বইয়ের মূল্য বেশি হয়ে যায়, পাঠক ফিরে যায়, হতাশ হয়। তো এইসব একটা ব্যাপার আছে, এটা একটা বড় সমস্যা। আগে এক সময় ছিল একটা লেখক কাগজ দেয়া হতো খুব সাশ্রয়ী, এতে প্রকাশনার জন্য সরকার দিত স্বাধীনতার পরে। কিন্তু সেই লেখক কাগজগুলো, ইভেন যে আমাদের কর্ণফুলী মিল, পাকশি মিল, এগুলো বন্ধ হয়ে গেছে। এখন বেসরকারি ভাবে এরা যেমন ইচ্ছা দাম বাড়াচ্ছে, বিক্রি করছে, এবং সেগুলো আমাদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে। কিনতে তো হচ্ছে। যার ফলে একটা সাধারণ পাঠকের উপরে একটা চাপ পড়ছে, এই জিনিসটা বুঝতে হবে। আরেকটা কারণটা হচ্ছে যে এই প্রযুক্তির ইয়ের ফলে, ইবুক, অন্যান্য এইসব ইলেকট্রনিক ইয়ের মাধ্যমে এসে যাওয়ার ফলে মানুষ আর ওই মলাটবদ্ধ বইয়ের দিকে খুব একটা যায় না। ঘরে বসেই ডিভাইস টিপে টিপে এগুলো বই তারা পেয়ে যায়, এসব করছে। তো এখন আমার যেটা পরামর্শ, সেটা হচ্ছে যে
এই বাংলা একাডেমির বইমেলার এটা রাখতে হবে, পাশাপাশি পাঠাভ্যাস মানুষের বাড়ানোর জন্য বেশি বেশি পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় এই লাইব্রেরিটা করতে হবে। আর আমাদের পাবলিক লাইব্রেরি যে বন্ধ রয়েছে কয় বছর যাবত, এটাকে যে কোনো জায়গায় হোক, না হয় সোহরাওয়ার্দী উদ্যানের টিন শেড করে বা যেভাবেই হোক মানুষের বসে পড়তে পারে, এই সুযোগটা করে দেওয়া দরকার। এটা সব জায়গাতেই, সব দেশে অনেক জায়গায় গেছি, আমি দেখেছি যে লাইব্রেরি কোথাও বন্ধ হয় না, কিন্তু বাংলাদেশের লাইব্রেরি গুলো বন্ধ হয়ে গেছে, যাচ্ছে। এটা খুবই লক্ষণ নয়। দুঃখজনক। আমাদের জি, কিন্তু এইখানে আমিনুল ইসলাম ভাইয়া আমাদের নিউ ইয়র্কে এবং অন্য অন্য স্টেট গুলোতে কিন্তু এখন বেশ কয়েক বছর যাবতই, যেমন আমাদের বিভিন্ন কুইন্স লাইব্রেরি, প্রত্যেকটা সিটি কিংবা এরিয়াতে যে লাইব্রেরি গুলো আছে সাধারণত সেটা ইংরেজি বই টই ওখানে রাখা হয়, শিশুদের বই কিংবা বিজ্ঞান মনোবিজ্ঞান যে কোনো ধরনেরই গল্প, ফিকশন নন ফিকশন এভরিথিং। কিন্তু এখন কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন লাইব্রেরি গুলোতে কিন্তু আমাদের বাঙালিরা যাচ্ছে, বাঙালিদের বই আসছে কিছু, এবং দেখা যাচ্ছে যে যে লাইব্রেরির যে দায়িত্বে থাকেন আমাদের বাঙালি কমিউনিটি থেকে হয়তো কেউ একজন সেই লাইব্রেরিয়ান কিংবা কোনো একটা পদে আছেন, তো তিনি দেখা যায় যে ব্যবস্থা করে দিচ্ছেন মাসে একটা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা 3 ঘন্টার একটা অনুষ্ঠানের, সেখানে আম, যাচ্ছে আমাদের লেখক অনেকেই যাচ্ছে সেখানে, বঙ্গবন্ধুর বিভিন্ন আয়োজন হচ্ছে, শিল্প সংস্কৃতি চর্চা হচ্ছে। তো এটা একটা আমাদের ভালো দিক, আমি বলবো যে আমরা মানে ওদিকেও যেতে পারছি এখানকার কিছু লাইব্রেরিতে। আর বাংলাদেশে ডেফিনেটলি আমাদের অঞ্চলে অঞ্চলেই আমার মনে হয় যে লাইব্রেরির একটা সংখ্যা বাড়ানো আমাদের দরকার। তো আমাদের জি, জি, আসলে বাড়ানো শেষ দরকার, বাড়ালে। পর্যায়ে, হ্যাঁ, আমরা আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে। তো আমি আপনার কাছে বল একটা আচ্ছা, শেষ। আমি একটু একটু বলি, আপনি জি। কুইন্স লাইব্রেরিতে, এখানে কুইন্সে, আপনার এখানে কুইন্স লাইব্রেরিতে আমি গিয়েছি। হুম হুম। সেখানে কিন্তু আমি দেখেছি বেশ বই, বিদেশি, ইংরেজি, উর্দু, বাংলা, চাইনিজ হ্যাঁ হ্যাঁ ভাষায়, ইভেন বাংলা ভাষায় ডক্টর হ্যাঁ হুমায়ুন নবীর বই, হুমায়ুন আহমেদের বই, অন্যান্য বেশ কিছু বই আমি দেখেছি। আমি অভিভূত হয়েছি যে তারা হ্যাঁ, আমাদের এটা বেশ বাড়ছে। কিছু বাংলার জন্য একটা পুরো একটা, হ্যাঁ, ইয়ে রেখেছে আমাদের বাংলাতে। না দিন দিন আমার মনে হয় আপনি যে বিষয়টা বলেছেন যে আমাদের প্রবাসের সংস্কৃতি চর্চাটা খুব হচ্ছে এখন। অনেকে বলতে পারেন যে সবাই কবি হয়ে যাচ্ছে, লেখক হয়ে যাচ্ছে, কিন্তু স্টিল আমরা হয়তো চর্চা করে করে একদিন আরো বড় কিছু হব। কিন্তু এই যে আমরা চর্চাটা অব্যাহত রেখেছি এবং আমরা কিন্তু এখন এই বিদেশিদের লাইব্রেরি গুলোতেও ঢুকতে পারছি ধীরে ধীরে, হয়তো আজকে পারবো না, আমাদের ছেলেপুলে নাতিপুতিরা করে একদিন হয়তো আমাদের নিয়ে গর্ব করবেন যে তারা এই পরিবর্তনটা করে গেছেন প্রবাসের মাটিতে, বিদেশের মাটিতে। আমাদের জীবনানন্দ দাশ সবার কাছে বিখ্যাত কবে হয়েছেন? জন্ম, উনি যতদিন জীবিত ছিলেন ততটা হননি, হম, মৃত্যুর পরে হয়েছেন। তো হয়তো বা একদিন আমরা প্রচেষ্টা জারি রাখলে আমাদের ছেলে মেয়ে নাতিপুতিরাও কোনো একদিন বলবে যে আমাদের এই পূর্বসূরীরা বাংলাকে এই পর্যন্ত নিয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমিনুল ইসলাম। আমি আম, শেষ মুহূর্তে আমাদের অনুষ্ঠান শেষ একেবারে, আমাদের সাথে সোহানা নাজনীন কিছু বলতে চাচ্ছেন কিনা আমি ওনার কাছে যাব। আপনাকে শুধু আমি একটু জানতে চাইবো যে আপনি একজন প্রকাশক হিসেবে আমাদের সোহানা নাজনীন বলেছেন কি কি প্রস্তুতি দরকার আপনার এখান থেকে বই বের করতে হলে, তারপর শেষ মুহূর্তে আপনি আমাদের মতো যারা নতুন লেখক, যারা আমরা মাত্র সাহিত্য জগতে এসেছি, আপনাদের কাছে একেবারেই আমরা ছোট শিশু, আমাদের উদ্দেশ্যে আপনি তো বঙ্কিমচন্দ্র কি বলেছেন সেটা বললেন, আমি জানতে চাচ্ছি আমিনুল ইসলাম কি বলতে চান আমাদেরকে সাহিত্য চর্চা নিয়ে। আমরা একটা বই প্রস্তুতি করার আগে আমাদের প্রিপারেশন কিংবা আমাদের কি করা উচিত এবং কিভাবে আমরা আপনি আপনি পর্যন্ত পৌঁছাতে পারবো। আচ্ছা, এখন প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমি যদি খুব সংক্ষেপে বলি, একজন লেখক অবশ্যই তাকে একজন মানে কি বলবো, একজন নিষ্ঠাবান পাঠক হতে হবে প্রথম। তাকে পড়তে হবে, জানতে হবে। এবং বিশেষ করে নিউ ইয়র্কে যারা সাহিত্য চর্চা করেন তাদের তো অফুরন্ত, এত সব বিশাল বিশাল সম্ভার, লাইব্রেরি, এত সব ব্যাপার জানার সুযোগ আছে। তো একদম ভালো পাঠক হতে হবে, এটা মূল। তাকে পড়তে হবে, নিজেকে ঋদ্ধ করতে হবে, নিজেকে সেভাবে তৈরি করতে হবে, এবং তারপরে উদ্গীরণ করতে হবে। এটা হলো আমার কথা, আমি যেটা মনে করি। আমি আবার পুরোনো কথাতেই যাই, যে কোনো সৃষ্টিকেই একেবারে বই আকারে মেলায় আসলো কিনা আসলো এর জন্য অস্থির হওয়ার, পাগল হওয়ার কোনো কারণ নেই।
এই এই যদি ভালো লেখা হয় পাগল প্রকাশকই হবে, বহু আছে, এটা কোনো বিষয় না। কিন্তু আমি নতুনদেরকে বলবো, যার লেখার অভ্যাস আছে, যিনি সাহিত্য চর্চা করেন, তিনি যেন অত্যন্ত নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে কাজটা করে যান, চালিয়ে যান। এটাই আমার অনুরোধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন দক্ষ উন্নত লেখক হতে হলে সবার আগে আমাদেরকে পাঠক হতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের প্রকাশক, লেখক, আমাদের বিজ্ঞজন, আমাদের বোদ্ধা আমিনুল ইসলাম কি বললেন আমাদেরকে, যে একজন আমরা আমাদের লেখক হওয়ার আগে আমাদের একজন ভালো পাঠক হতে হবে, তারপর আমাদেরকে চর্চা অব্যাহত রাখতে হবে, আমাদের প্রচার প্রসারের আগে আমাদের শ্রম এবং মেধাটাকেই কাজে লাগাতে হবে। তো আমাদের অনুষ্ঠান আজকে শেষ পর্যায়ে। সোহানা নাজনীন, আপনি যদি 1 মিনিট একটু কিছু বলতেন। না, আসলে আমার আর বলার কিছু নাই, ভাই তো সব বলে দিলেন। আমিনুল ইসলাম উনি এত সুন্দর করে বললেন, আমি শুধু শুনছিলামই। আর ওনার কথা মানে এত বেশি শ্রুতিমধুর, উচ্চারণ, শব্দ প্রয়োগ আমি শুনছিলাম। সেজন্য আর আমার বলার কিছু নাই, আমি অলরেডি সবকিছু জেনে ফেলেছি। হ্যাঁ, তো আমাদের শুভেচ্ছা সোহানা আপনাকে। নাজনীন শুনছিলেন আপনার কথা বসে বসে। তো সম্ভবত এখন আপনি একটু আমাদের আমিনুল ইসলাম ভাই একটু বিপদে পড়তে পারে। আমি এইচবিডিতে এবং সোহানা নাজনীন এখন আমিনুল ইসলাম ভাইয়ের পিছনে দৌড়বো। যাই হোক, হুম। আমরা একটা দৌড়ও দিতে পারি 2025-এর জন্য। আম, কিছু করার নেই ভাইয়া, আপনি আটকে আসেন, গেছেন। আপনাদের ওয়েলকাম, আমি স্বাগত জানাই আপনাদের, তো হ্যাঁ, আপনার আপনি আমাদের কাছে প্রিয় আটকে গেছেন পাঠকদের, এত। যে যে একুশে বইমেলায় আসেন। আর হচ্ছে আমরাও চেষ্টা করব বছরে একবার আসার জন্য। তো আমাদের এই যোগাযোগটা নিবিড় হোক। এখানে যে নিউ ইয়র্কে যে সাহিত্যের চর্চার যে বলয়টা গড়ে উঠেছে আরো শক্তিশালী হোক, এর সাধনা আরো নিষ্ঠার সাথে মানুষ করুক। অনেক বড় বড় আমাদের প্রাপ্তির যোগ আছে এখানে, আমি এটা বুঝতে পারছি। কেন সাহিত্য চর্চা করার জন্য আমার কাছে মনে হয় যে এই নির্মল বাতাস, সুন্দর, মানে কি বলবো, এই সাত সাগর পাড়ের এই দেশটা অনেক বেশি উপযুক্ত আমাদের চাইতে। আমরা বিষাক্ত বাতাসের মধ্যে থাকি, দূষণে 1, 2, 3-এর মধ্যে থাকি সারা বছর, বড় কষ্টে আছি। তারপর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে যে এই চর্চাটা চালিয়ে যাবেন আপনারা, এটাই আর কি আমার কাছে আমার অনুরোধ আপনাদের কাছে। আর আপনার যারা পাঠক তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আপনাদের সেই মানে কি প্রাণবন্ত মানুষটি, যিনি সম্পাদনা করছেন প্রথম আলো, ইব্রাহিম চৌধুরী, তাকে নিয়ে বেশ কিছুদিন কাটালাম, নিউ ইয়র্কেও দেখা হয়েছিল। আর সবচেয়ে হলো যে ওই বঙ্গ সম্মেলনে উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তো সবাই আপনারা ভালো থাকেন, এটাই কামনা করি। অসংখ্য ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের, যারা প্রায় 1 ঘন্টা, কতক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা 9 মিনিট যাবত যারা দেখছেন আমাদের আয়োজনটি। এবং আমি জানি আমাদের দর্শকরা খুবই আগ্রহ নিয়ে শুনছিলেন আপনার কথা। অসংখ্য ধন্যবাদ অতিথি সহ দর্শকদের। প্রিয় দর্শক, আবারও বলছি, আমাদের অনুষ্ঠানটি লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমরা অনুপ্রাণিত হব। প্রথম আলো ny.com ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আমাদের পূর্বে ধারণ করা মূল্যবান সব তথ্যচিত্র এবং আমাদের পূর্বের সব টক অফ দ্য উইক অনুষ্ঠানের ভিডিও ক্লিপগুলো। আসছে বৃহস্পতিবার রাত 9টায় আবার আপনাদের সাথে দেখা হবে। জীবন আনন্দের হোক, ভালোবাসার হোক। শুভরাত্রি।